পাড়াতুতো ট্র্যাজেডিতে মিলে গেলেন উত্তম কুমার আর রাজেশ খান্না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে প্রিয়ক মিত্রের লেখা একটি প্রতিবেদন আমি তোমাদের পাঠ করে শোনাবো। তিনি লিখেছেন, আপনজনের পর প্রতিদ্বন্দ্বী কলকাতা ৭১, ইন্টারভিউ, পদাতিক পেরিয়ে বাংলা ছবিতে এসেছিল এক অনালোচিত আলোর ফুলকি, পার্থপ্রতিম চৌধুরীর যদুবংশ। আবারও সেই ছবি লক্ষ্যহীন নিরুদ্দিষ্ট যৌবনের গল্প বলছে। মাঝের রাজনৈতিক অভ্যুত্থানের বছরগুলিতে সিনেমায় যৌবনের রাগের ভাষা পড়া যাচ্ছিল। আপনজনের অনিশ্চয়তা যেন কোথাও পৌঁছচ্ছিল। কিন্তু আন্দোলনের গতি হারানো, রাষ্ট্রীয় দমন পীড়নের শেষে যা পড়ে রইল তা আদতে যদুবংশরই অবক্ষয়। একদিকে বোমাবাজির কারফিউ, অন্যদিকে ব্ল্যাকআউট। পূর্ব পাকিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেছে ততদিনে। স্বাধীন বাংলাদেশ তখন কেবল সময়ের অপেক্ষা। তেমন একটা সময় পাড়ার সকলকে বিষণ্ণ করে চলে গেল মানুষটা। পাড়ার চায়ের দোকান থেকে ক্লাবঘর জমিয়ে রাখা বছর ৪৫-এর লোকটা রাজেশ খান্নার স্টাইলে চুল রাখা শুরু করেছে সেই বাহারকে স্বপ্নে বা আরাধনার সময় থেকেই। বারবার বলতো দুটো কথা, যতই তোরা সৌমিত্র সৌমিত্র করিস, রোম্যান্টিক সিনে কিন্তু উত্তম কুমার সেরা। আর রাজেশ খান্নার মতো রোমান্টিক হিরো সালা বম্বেতে আর আসেনি, আসবেও না। আশ্চর্য, ওই বছরেই মার্চ মাসে ঋষিকেশ মুখোপাধ্যায়ের আনন্দ যখন রিলিজ করলো, তখনই অসুখটা ওর শরীরে দানা বাঁধতে শুরু করেছে। আগের চেয়ে ঢের দুর্বল। প্রভাত ফেরি থেকে মরা পোড়ানো সবকিছুতেই সমান সক্রিয় লোকটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল। রোয়াকবাজি বন্ধ হচ্ছিল। পুজোর জলসা নাটক থেকে পাড়ার বিয়েবাড়ির আয়োজন, সবেতেই তরুণদের উৎসাহী করে নিজে খানিকটা বিশ্রামে থাকতো লোকটা। সিনেমা দেখতে গিয়ে প্রিয় রাজেশ খান্নাকে দেখতে গিয়েও ঘুমিয়ে পড়তো। ব্যতিক্রম হলো ওই আনন্দে। পূর্ণ সিনেমায় ৭৫ পয়সায় দেখা ওই ছবি যেন নতুন জীবন দিয়েছিল ওকে। পাড়ায় সকলকে এসে বলেছিল, এ তো মণিকাঞ্চন যোগ, এই জুটি তো সবাইকে টেক্কা দেবেই। এই জুটি অর্থাৎ কিনা অমিতাভ বচ্চন রাজেশ খান্না জুটির পরের হিট ছবি নমক হারাম, যদিও দেখে ওঠা হয়নি আর তার। সেই ছবি রিলিজ করেছিল আরো ৩ বছর পর। সেই বছরটা যেন রাজেশ খান্নার বছর। মর্যাদা, আন্দাজ, হাতি মেরে সাথী, কটি পতঙ্গ, হিটের পর হিট। ওই রকম যুদ্ধবিধ্বস্ত বছর, সাইরেন আর অন্ধকার পাড়া, যখন তখন সংঘর্ষ, পুলিশি ধরপাকড়, বেপাত্তা, হঠাৎ লাশ ভেসে ওঠা ইত্যাদির মধ্যে প্রতিটি পাড়ারই নিজস্ব আনন্দ ছিল। সবসময় ভাস্কর ডাক্তারের মতো বা অমিতাভ বচ্চনের মতো কোনো সঙ্গী তাদের জোটেনি। তারা সবাই অসুস্থ ছিল তাও নয়, বা রাজেশ খান্নার ভক্ত ওই লোকটির মতোই অকারণে ফাঁকতালে মহাপ্রয়াণ ঘটেছে তাদের, তাও নয়। কিন্তু তারা ছিল। আপনজনের পর প্রতিদ্বন্দ্বী কলকাতা ৭১, ইন্টারভিউ, পদাতিক পেরিয়ে বাংলা ছবিতে এসেছিল এক অনালোচিত আলোর ফুলকি, পার্থপ্রতিম চৌধুরীর যদুবংশ। আগেই বলেছি, আবারও সে ছবি লক্ষ্যহীন নিরুদ্দিষ্ট যৌবনের গল্প বলছে। মাঝের রাজনৈতিক অভ্যুত্থানের বছরগুলিতে সিনেমায় যৌবনের রাগের ভাষা পড়া যাচ্ছিল। আপনজনের অনিশ্চয়তা যেন কোথাও পৌঁছচ্ছিল। কিন্তু আন্দোলনের গতি হারানো, রাষ্ট্রীয় দমনপীড়নের শেষে যা পড়ে রইল তা আদতে যদুবংশেরই অবক্ষয়। ধৃতিমান চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, সন্তোষ দত্ত, রবি ঘোষ আর জীবনের সবচেয়ে ব্যতিক্রমী, সবচেয়ে জটিল অন্যতম চরিত্রে উত্তম কুমার বাদে বাকিরা
মোটামুটি অল্প চেনা বা অচেনা অভিনেতা, যে কারণে পরিচিত মুখ বলে টাইটেল কার্ডের অভিনেতাদের তালিকায় আলাদা বিভাগ ছিল। পুলিশের গাড়ি তাড়া খাওয়ার উত্তেজনা দিয়ে শুরু হওয়া এই ছবি খানিক থিতিয়ে যায় প্রথম দৃশ্যেই, উদ্দেশ্যহীন বেকার যুবকদের ঠেকে এসে। এখন লভ্য অত্যন্ত খারাপ প্রিন্টেও একটু খেয়াল করলে শোনা যাবে সেখানে বাজছে প্রথমে আজ ফির জিনে কি তামান্না হ্যায়, আজ ফির মরনে কা ইরাদা হ্যায়, ও তারপর তেরে মেরে সপনে अब एक रंग है, हो जहाँ भी ले जाए राहे हम संग है, हो तेरे मेरे सपने अब एक रंग है। লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফির কণ্ঠের সঙ্গে বেপাড়ার মস্তানি নিয়ে ভুরু তোলা, কলার উঁচিয়ে দাঁতে দাঁত ঘষা বাকতাল্লার সেই আশ্চর্য সন্ধি কিভাবে সম্ভব ছিল তা জানতেন পার্থপ্রতিম চৌধুরীর মতো কোনো জাদুকর, যারা সবসময়কে উত্তেজনার উত্তাপ আর বেদনার ঝিমিয়ে পড়ায় একসঙ্গে চিনতে জানতেন। প্রায় এক দশক আগের গাইডে দেবানন্দ ওয়াহিদা এই জুটির ওই ঝলমালানির সুর পুড়ে যাওয়া কলকাতার নেশার ঠেকে আদতে হয়তো রূপকথার আবহ সঙ্গীত। সে যা হোক, ওই ছবিতেই আরেকটা চরিত্র এলো, গনাদা। পার্থপ্রতিম ছায়া সূর্যর ঘেঁটুকে তৈরি করেছিলেন মেঘে ঢাকা তারার নিতার কাছাকাছি সময়ে। সব উজাড় করে দেওয়া সেই সব চরিত্রদের চিনতেন তিনি, যারা জীবন থেকে প্রতিদান পায়নি কোনো। গনাদাও তেমনই এক চরিত্র। আনন্দের মতো তার মারণ রোগ ছিল না, কিন্তু বারবার অপমানে নুব্জ, সারা জীবন গলার স্বর না তোলা গনাদাদের পরিণাম শেষত খুব সুখের নয়। অপবাদের কালি নিয়ে, মারধরের দাগ নিয়ে আত্মহনন করলে পর সেই মারমুখী যুবকরাই আসে তাকে কাঁধে তুলতে। উত্তম কুমার ওভাবে কাঁদাতে পারেন কে জানতো? পাড়াতুতো ট্র্যাজেডিতে তাই মিলে গিয়েছিলেন উত্তম কুমার আর রাজেশ খান্না। আনন্দ আর গনাদারাই সেই সময়ের পাড়া মাতিয়ে রেখেছিল, অথবা নীরবে নিয়ে গিয়েছিল ভুবনের ভার। স্বার্থত্যাগী অথবা অন্যের অন্য জীবন নিবেদনের মহত্বটুকু অনুভবের জন্য স্বার্থপর হতে জানত তারা। যেভাবে রাজেশ খান্নার ভক্ত লোকটির শেষ দেখা ছবি হয়ে উঠেছিল আনন্দ, তা অবশ্য স্মরণ করিয়ে দিতে পারে দিব্যেন্দু পালিতের উপন্যাসের শিরোনাম সিনেমায় যেমন হয়, জিন্দেগি कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी রুলায়। শুনে কেঁদেছে তারপরেও হয়তো কতজন, যারা ওই পাড়ার আনন্দ ওরফে রাজেশ খান্নাকে চিনত। পিকনিক থেকে শ্রাদ্ধে তার অতি উৎসাহকে ভরসাও করত, আবার কখনো বিরক্ত হতো। এই হলো প্রিয়ক মিত্রের লেখা প্রতিবেদনের একটি অংশ, যা আমি তোমাদের শোনালাম বন্ধু। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।